হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি নিয়ে আসছি ক্যামব্রিজ 9 এর সর্বশেষ প্যাসেজ, অর্থাৎ ক্যামব্রিজ 9 টেস্ট 4 প্যাসেজ 3। ওকে, প্রথমে আমরা প্যাসেজের টাইটেলটা পড়ে নেব। যে টাইটেলটা দেওয়া আছে সেটা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ মিউজিয়ামস, অর্থাৎ মিউজিয়ামস কিভাবে আসলো, রাইট? কিভাবে ডেভেলপ হইলো, কিভাবে তৈরি হইলো, যার মানে হচ্ছে এই প্যাসেজটাতে আমরা মিউজিয়ামস সম্পর্কে অনেক নতুন পুরাতন তথ্য জানতে যাচ্ছি। ইটস গোয়িং টু বি ইন্টারেস্টিং। এনিওয়ে, আমাদের কোয়েশ্চেন টাইপগুলো দেখে নিতে হবে। প্রথমে হচ্ছে 27 থেকে 30 লিস্ট অফ হেডিংস, যেটা তোমরা দেখতে পাচ্ছ। পেসেজ 3তে এখন আর খুব একটা লিস্ট অফ হেডিংস থাকে না, বাট আজকাল আইএলসে পুরোনো ট্রেন্ডটা ফলো করতেছে খুব বেশি। সো এজন্যই এই পুরোনো আইএলসগুলোর কোয়েশ্চেন টাইপ এবং আহ, কোন পেসেজে কেমন কোয়েশ্চেন আসে সেগুলো দেখে নেওয়াটা ভালো। এনিওয়ে, সো লিস্ট অফ হেডিংস আছে, তারপর আছে এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ খুব প্রচুর পরিমাণে আসে পেসেজ 3তে। তারপর আছে ট্রু ফলস নট গিভেন, এইটাও আসে। অলরাইট, নতুন কোনো টাইপ নাই। এগুলো আমরা অনেকবার করছি, হাজারবার করছি। আজকে আরেকবার করব। লেটস বিগিন। শুরু করব অবশ্যই এমসিকিউ দিয়েই। এমসিকিউ কিভাবে সলভ করতে হবে সেই বিষয়ে আমি অনেকবার বলছি। আই উইল রিপিট মাই সেলফ ওয়ান্স অ্যাগেন। যে প্রথমে আমরা কোয়েশনটা পড়ব, উইল ট্রাই টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশন ফার্স্ট, দেন উইল ট্রাই টু লোকেট ইট অন দ্য প্যাসেজ। তারপর উইল কাম ব্যাক অ্যান্ড রিড দ্য অপশনস। প্রথমে অপশনগুলো আমরা পড়ব না। কোয়েশনটা হচ্ছে, কম্পেয়ার্ড উইথ টুডেজ মিউজিয়ামস, আজকের মিউজিয়ামের তুলনায়, দোজ অফ দ্য পাস্ট, দোজ বলতে ওইগুলা, ওইগুলা বলতে যে এই যে মিউজিয়াম যে বোঝাচ্ছে, এটা আমরা ভালো করে বুঝতে পারতেছি, রাইট? দোজ অফ দ্য পাস্ট, অতীতের ওইগুলা কেমন ছিল বা কি করতো, এরকম কিছু একটা হবে। আমরা এখন আর অপশনে যাচ্ছি না, আমরা দুইটা জিনিস খুঁজবো। একটা হচ্ছে টুডেজ মিউজিয়ামস, আর একটা হচ্ছে পাস্ট, অতীতকালের মিউজিয়াম কেমন ছিল। অবশ্যই এমসিকিউ প্রথম থেকেই শুরু হয়। নর্মালি আমরা প্রথম থেকেই খোঁজা শুরু করব। দেখবো যে কোনো জায়গায় আজকের মিউজিয়াম এবং অতীতের মিউজিয়াম নিয়ে কথা বলা হচ্ছে কিনা। মিউজিয়াম আমরা পাইছি, বাট মিউজিয়ামস ইউজ টু মানে হচ্ছে অতীতে কেমন ছিল। তারপর হচ্ছে সাম স্টিল ডু, মানে এখনো এগুলো করে। তার মানে এই যে ইউজ টু মানে অতীতে কেমন ছিল, সাম স্টিল ডু এখনো করে, তার মানে এখন কি করতেছে বা কেমন। অলরাইট, তাহলে অতীত এবং বর্তমান নিয়ে এই জায়গাটাতে কথা বলা হচ্ছে। আমরা এই অংশটা পরে বোঝার চেষ্টা করব, তারপরে অপশনে গিয়ে মিলানোর চেষ্টা করব কোনটা মিলতেছে কোনটা মিলতেছে না। আমার সাথে সাথে পড়ার চেষ্টা করো। মিউজিয়ামস ইউজড টু হচ্ছে অতীতে কেমন ছিল, অতীতের অভ্যাস বোঝায়। ইউজ টু লুক, তারপর হাইফেন দিয়ে বলতেছে অ্যান্ড সাম স্টিল ডু, তার মানে এখনো কিছু কিছু এই লুক মানে এখনো দেখে বা এখনো করে। এই যে দুই হাইফেনের মাঝখানে এটা হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন। এই সম্পর্কে আমি বিস্তারিত বলছি অনেক ভিডিওতে, আমি এইদিকে আজকে আর লিস্ট যাচ্ছি না। সো মিউজিয়ামস ইউজড টু লুক অ্যান্ড সাম স্টিল ডু মাচ লাইক স্টোরেজ রুমস অফ অবজেক্টস প্যাকড টুগেদার ইন শোকেসেস, রাইট? মিউজিয়াম বলতে আমরা এটাই বুঝি যে স্টোরেজ রুমের মতো অনেকগুলো অবজেক্ট একসাথে প্যাক করা আছে শোকেসে, যেটা আগে ছিল এবং কিছু কিছু এখনো আছে এরকম। গুড ফর স্কলার্স who wanted to study the subtle differences in design, এবং এই যে স্টোরেজ করা আহ, বিভিন্ন অবজেক্টগুলো, এগুলো স্কলারসদের জন্য ভালো যারা কিনা এই ডিজাইনের মধ্যে বিভিন্ন ডিফারেন্সটা দেখে, হোয়াট এভার, বাট নট ফর দ্য অর্ডিনারি ভিজিটার্স। কিন্তু এটা অর্ডিনারি ভিজিটরের জন্য নয়। অর্ডিনারি ভিজিটর বলতে সাধারণ পাবলিককে বোঝানো হয়েছে। টু হুম, যাদের কাছে, এতে ভিজিটর্স অর্থাৎ অর্ডিনারি ভিজিটর্সদের কাছে, ইট অল লুকড অ্যালাইক, বিলিভ মি ইট এক্স্যাক্টলি সেম। আমি নিজেই মিউজিয়ামে গেছি এবং আমার কাছে মনে হয়েছে সব কিছুই তো সেম। অলরাইট, বাট যদি কোনো স্কলার্স যায়, সায়েন্টিস্ট যায়, তখন তাদের কাছে হয়তো মনে হবে, এবং অফকোর্স তারা এই ডিটেইলসগুলো বুঝতে পারে বিভিন্ন পেন্টিংয়ের মধ্যে অথবা পুরোনো জিনিসের মধ্যে।
আরেকটু পড়ি। Similarly, the information accompanying the objects often made little sense. অলরাইট, খুবই কম সেন্স হয়। আমরা লাইক সাধারণ পাবলিক বুঝবেই না যে এই যে একটা পুরোনো একটা লেটস সেই জার আছে এটাতে কি দেখতেছে, লাইক ওই ইনফরমেশনগুলো তার কাছে মেক সেন্স করবে না, কারণ সে ওই ডিটেলটা বুঝতেছে না। টু দ্য লাই ভিজিটর্স, the content and format of explanations dated back to a time when the museum was the exclusive domain of the scientific research. So মোটামুটি এই বিষয়টাই বলতেছে যে আগে মিউজিয়াম কেমন ছিল এবং এখনো কিছু কিছু এরকম আছে। কেমন সেগুলা? একটা স্টোরেজ, রাইট? বিভিন্ন অবজেক্ট একটা স্টোরেজ রুম, যেখানে অর্ডিনারি পিপলের কাছে খুব একটা পার্থক্য হয় না, এরা এটার মানে বুঝে না, বাট স্কলার্সরা বুঝতে পারে, অথবা যেমন এখানে আবার বললো যে সায়েন্টিফিক রিসার্চাররা বুঝতে পারে। এইভাবে প্যাসেজের অংশটা পড়ে আমরা বোঝার চেষ্টা করব এখানে কি বলতে চাচ্ছে। দেন উইল গো ব্যাক অ্যান্ড রিড দ্য অপশনস ওয়ান বাই ওয়ান, বাট কিপ দ্যাট ইন ইউর মাইন্ড যে আমরা কারেক্ট আনসারটা খুঁজতেছি না এখানে। উইল ট্রাই টু লুক ফর দ্য রং আনসার্স। কেন? কারণ আই উইল রিপিট মাই সেলফ, কোনো একটা অপশনকে কারেক্ট বলার চাইতে কোনো একটা অপশন কেন কারেক্ট নয় অথবা কেন রং সেটা বলা অনেক সহজ। ট্রাই ইট, বিলিভ মি, it works like magic. অপশন এ বলছে did not present history in a detailed way. প্রথমত হচ্ছে হিস্টোরির বিষয়ে এই যে অংশটা আমরা পড়লাম এখানে তেমন কিছু একটা নাই, এবং ডিটেইলে আছে কি নাই এটা তো বলেই নাই, ইউসি। তো কেন আমরা হচ্ছে ভুল অপশনগুলো খুঁজবো? এর কারণ হচ্ছে সঠিক আনসার থেকে ভুল আনসারগুলোর পার্থক্য অনেক বেশি, রাত আর দিন পার্থক্য। চারটা অপশনের মধ্যে দুইটার দেখবা যে কোনো কানেকশনই নাই, টপিকের সাথে কোনো কানেকশনই নাই, তুমি যা পড়ছো এর সাথে কোনো কানেকশন নাই। আর দুইটার মধ্যে হয়তো কনফিউশন থাকতে পারে মাঝে মাঝে, বাট মোস্টলি বোঝা যায়, পড়লে তুমি বুঝতে পারবা যে এটা তুমি পড়ছো কি পড়োনি। আর এখন তো আরো সহজ হয়ে গেছে না, রাইট? পাশাপাশি পেতেজও এখানে, কোয়েশনও এখানে, একদম চোখের সামনে সবকিছু। অপশন বি, ওয়ার নট প্রাইমারিলি ইন্টেন্ডেড ফর দ্য পাবলিক। প্রাইমারিলি মানে মূলত বা প্রথম দিকে পাবলিকের জন্য ইন্টেন্ডেড ছিল না। ওকে, পাবলিকের একটা বিষয় আমরা এখানে পাইছি, এই যে অর্ডিনারি পিপল, নট ফর দ্য অর্ডিনারি পিপল, পাবলিকের জন্য নয়। টু হিম ইট অল লুক অ্যালাইক। ইউসি, মোটামুটি মিলতেছে এবং আমি শিওর যে এটাই কারেক্ট আনসার, বাট আমি তোমাদেরকে বাকি দুইটা অপশন পরে বুঝাবো যে ওই বাকি অপশনগুলো কেন কারেক্ট আনসার নয়। অপশন সি বলতেছে ওয়ার মোর ক্লিয়ারলি অর্গানাইজড। এখানে অর্গানাইজের বিষয়টা আসেই নাই, বলছে যে একটা স্টোরেজ রুমের মতো প্যাকড টুগেদার, বাট অর্গানাইজ কি অর্গানাইজ নয় এই বিষয়টা এখানে বলেনি, তার মানে অপশন সিও হবে না। অপশন ডি বলতেছে প্রিজার্ভড আইটেমস উইথ গ্রেটার কেয়ার। এগেইন প্রিজার্ভের কথা বলা আছে যে স্টোরেজ রুম, বাট কেয়ারের সাথে ইয়ে করা হয়েছে, অনেক অনেক সতর্কভাবে প্রিজার্ভ করা হয়েছে, এই বিষয়টা কিন্তু এখানে নাই, ইসি। সো ক্লিয়ারলি তুমি এই যে তিনটা অপশন, অপশন এ, অপশন সি এবং অপশন ডি, তুমি দেখতেই পারতেছো এগুলো কোনো কানেকশন এখানে নাই। অলরাইট, শুধুমাত্র অপশন বিটা ছাড়া, যেখানে বলছে যে ইটস নট ফর দ্য পাবলিক অথবা নট ফর দ্য অর্ডিনারি ভিজিটর, যার মানেই হচ্ছে পাবলিক। আই হোপ ইউ আন্ডারস্টুড ইট। নাও কোয়েশন নাম্বার 32-তে যাওয়ার আগে তোমাদেরকে মনে করিয়ে দিই আমি, এখানে আরেকটা টাইপ রয়েছে, লিস্ট অফ হেডিংস। এবং তোমরা জানো লিস্ট অফ হেডিংস অথবা প্যারাগ্রাফ ম্যাচিং আমরা মাল্টিটাস্কিং এর মাধ্যমে সলভ করি। অর্থাৎ এই যে 31 নাম্বার কোয়েশন সলভ করতে গিয়ে আমরা এই অংশটা পড়লাম, এখন উপরে বাকি অংশটা পড়ে তারপর আমরা দেখব যে কোনো হেডিং মিলতেছে কিনা, মিলাইয়া তারপরে হচ্ছে আমরা পরবর্তী কোয়েশনে যাব। বাট ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি প্যারাগ্রাফ এর এটা মিলাইয়া দেওয়া আছে, সো আমাদের প্যারাগ্রাফের বাকি অংশটা পড়তে হচ্ছে না, আমরা সরাসরি কোয়েশন নাম্বার 32-তে চলে যেতে পারি। লেটস রিড দ্য কোয়েশন। অ্যাকর্ডিং টু দ্য রাইটারের মতে, কারেন্ট ট্রেন্ডস, বর্তমান যে প্রচলন আছে, ইন দ্য হেরিটেজ ইন্ডাস্ট্রি। এগেইন হেরিটেজ ইন্ডাস্ট্রিতে বর্তমান কি চলতেছে, কি প্রচলন আছে। আমাদের দুইটা শব্দ, একটা হচ্ছে হেরিটেজ ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে কারেন্ট ট্রেন্ডস, মানে হচ্ছে চলমান নিয়ম বা প্রচলন, হোয়াটএভার। তো বরাবরের মতোই আমরা হচ্ছে অপশনগুলো পড়বো না, আমরা প্রথমে এটা খুঁজে বাইর করবো। আমরা প্যারাগ্রাফ এ পুরোটা পড়ে ফেলছি, এখানে তো এই দুইটা ওয়ার্ড আমরা পাইনি, আই মিন হেরিটেজ সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। আর এই উপরের অংশে থাকবে না এটা কনফার্ম, কারণ
এমসিকিউ কখনোই সিরিয়াল ব্রেক করবে না। ওকে, তার মানে এইদিকে আমরা খুঁজলে পেয়ে যাবো। So, এই যে হেরিটেজ চলেই আসছে। ওকে, আর কারেন্ট ট্রেন্ড বলতে কোনো কিছু আছে কিনা? একটা পাইলে হবে না, অ্যাটলিস্ট দুইটা, অথবা অ্যাটলিস্ট সিনোনিমও তোমাদেরকে খুঁজে বাই করতে হবে। এক্সাম্পল দিচ্ছে, in the US trend emerged much earlier. ট্রেন্ড সম্পর্কে এখানে বলতেছে হেরিটেজ ডেভেলপমেন্ট। আচ্ছা, আমরা এই অংশটা হচ্ছে একটু পরে বোঝার চেষ্টা করি কি বলতেছে, কারণ যেহেতু এখানে হেরিটেজ ডেভেলপমেন্ট আছে, এই যে ট্রেন্ডের কথা বলা হচ্ছে, লেটস সি। ইন দ্য ইউএস দ্য ট্রেন্ড ইমার্জড মাচ আর্লিয়ার। আচ্ছা, এই ট্রেন্ড বলতে কি বুঝাইছে আমরা এটা বুঝিনি। এটা না এটা বোঝার জন্য আমাদেরকে আগের লাইনে যেতে হবে। আগের লাইন কোথায়? ওকে, গুড এক্সাম্পল অফ দিস। কিসের এক্সাম্পল? আরেকটা আগে যেতে হবে। ওকে, তার মানে শুরুতে কি পড়তে হচ্ছে? অলরাইট, এখান থেকে পড়া শুরু করি। দ্য কিওয়ার্ড ইন হেরিটেজ ডিসপ্লে ইজ নাও এক্সপেরিয়েন্স। এখন হেরিটেজ ডিসপ্লেতে, যে হেরিটেজ ডিসপ্লে দেখানো হয়, মানে ঐতিহ্যের জিনিসপত্র যখন দেখানো হয়, ওইখানে যে শব্দটা হচ্ছে খুব পপুলার সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স। তোমার এক্সপেরিয়েন্সটা কেমন? দ্য মোর এক্সাইটিং দ্য বেটার, অ্যান্ড ইফ পসিবল ইনভলভিং অল দ্য সেন্সেস। যত এক্সাইটিং হবে তোমার এক্সপিরিয়েন্স, তোমার তুমি তত এনজয় করবা হেরিটেজ, অতীতের যে হেরিটেজগুলো আছে। আর ইটস ইভেন বেটার যদি তুমি সবগুলো সেন্স ব্যবহার করতে পারো। কিভাবে? আই এম নট শিওর, লেটস গো অ্যাহেড। গুড এক্সাম্পলস অফ দিস অ্যাপ্রোচ ইন দ্য ইউকে আর দ্য জর্বিক সেন্টার ইন নিউ ইয়র্ক অ্যান্ড দ্য ন্যাশনাল মিউজিয়াম। দুইটা এক্সাম্পল দিচ্ছে, ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যান্ড দ্য ইম্পেরিয়াল ওয়ার্ল্ড হোয়াট এভার। এখানে এক্সাম্পল দিচ্ছে। ইন দ্য ইউএস দ্য ট্রেন্ড, ট্রেন্ড বলতে এই যে এক্সপিরিয়েন্সের যে ট্রেন্ডটা, এখন আমরা বুঝতে পারছি, emerged much earlier. Williamsburg has been a prototype for many heritage developments in other parts of the world. মানে এই যে উইলিয়ামসবার্গের মতো করে অনেক হেরিটেজ ডেভেলপমেন্ট বানানো হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায়। নো ওয়ান ক্যান প্রেডিক্ট হোয়ার দ্য প্রসেস উইল এন্ড। এই প্রসেসটা কোন জায়গায় শেষ হবে কেউ যায় না। অন সো কল্ড হেরিটেজ সাইটস দ্য রিইনেক্টমেন্ট, রিইনেক্ট মানে হচ্ছে কোনো কিছুকে আবার পুনরায় জাগ্রত করা, বা অতীতের কোনো একটা জিনিসটা আবার পুনরায় নিয়ে আসা, সেটা আইনের ক্ষেত্রে হইতে পারে। So-called heritage sites, the reenactment of historical events is increasingly popular. এই যে হিস্টোরিক্যাল ইভেন্টগুলারে আবার জীবিত করে তোলা যে বিষয়টা, এটা খুবই পপুলার। অ্যান্ড কম্পিউটার্স উইল সুন প্রোভাইড, এখনো করে নাই বাট নিকট ভবিষ্যতে করবে। কি করবে? প্রোভাইড করবে ভার্চুয়াল রিয়েলিটি এক্সপিরিয়েন্স, হুইচ উইল প্রেজেন্ট ভিজিটার্স উইথ এ ভিভিড ইমেজ অফ দ্য পিরিয়ড অফ দেয়ার চয়েস। যে ভার্চুয়াল রিয়ালিটিতে আমরা জানি তুমি হচ্ছে একটা টাইম চুজ করতে পারবে এবং তোমাকে সেই সময়কার একটা এক্সপিরিয়েন্স তোমাকে দেওয়া হবে, ইন হুইচ দে দেমসেলফ ক্যান অ্যাক্ট অ্যাজ ইফ পার্ট অফ দ্য হিস্টোরিক্যাল এনভায়রনমেন্ট। এবং সেখানে তারা নিজে ওই যে ওই সময়ের পার্ট হিসাবেও অ্যাক্ট করতে পারে। এবং আমরা জানি, আমি জানি না তোমরা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে কতটুকু আইডিয়া আছে, বাট অ্যাটলিস্ট ভিডিও তো দেখছো। তো ভার্চুয়াল রিয়ালিটিতে যেটা দেখানো হয় মানুষ নিজেকে সেটার অংশ হিসাবেই বিবেচনা করে। Such developments have been criticized as an interval vulgarization. আচ্ছা, এত কিছু আমাদের পড়ার দরকার আছে কিনা, আই এম নট শিওর। প্রথম হচ্ছে, আচ্ছা আমরা ট্রেন্ডের কথাই পড়তেছিলাম, অলরাইট। সো ট্রেন্ডটা কি? এক্সপেরিয়েন্স। এবং ইউএস এটা অনেক আগেই শুরু হয়েছে। তারপর এই যে হেরিটেজ সাইটগুলোতে কি হয় সেটাই বলছে, যে অতীতের ইভেন্টগুলারে আবার জাগিয়ে তোলা হয় এবং কম্পিউটার আরও ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আসবে। মানুষ হচ্ছে নিজেকে ওই সময়কার অংশ হিসাবে অ্যাক্ট করতে পারে, বিবেচনা করতে পারে বা ফিল করতে পারে, যেভাবে তুমি বলো। আচ্ছা, আমরা পড়ি অপশনগুলো। এমফাসাইজেস পার্সোনাল ইনভলভমেন্ট। হ্যাঁ, এই পার্সোনাল ইনভলভমেন্ট যখন পড়লাম আমি, আমার এই যে এক্সপেরিয়েন্স অথবা সরাসরি দেওয়া আছে এখানে কোথায়, অ্যাক্ট অ্যাজ পার্ট অফ দ্য হিস্টোরিক্যাল, রাইট, দেমসেলফ ক্যান অ্যাক্ট পার্ট অফ দ্য হিস্টোরিক্যাল এনভায়রনমেন্ট। তো এইটা আনসার মোটামুটি শিওর আমি, বাট বাকিগুলো কেন আনসার নয় সেটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিই। হ্যাভ দেয়ার অরিজিনস ইন ইয়র্ক অ্যান্ড লন্ডন। এটা হচ্ছে লন্ডন এবং ইয়র্ক থেকে শুরু হয়েছে। এইটা পুরোপুরি উল্টো, কারণ ইয়র্ক এবং লন্ডন সম্পর্কে বলা আছে এখানে। এই যে গুড এক্সাম্পল হইল ইয়র্ক এবং আরেকটা কোথায়,
লন্ডন সম্পর্কে বলা আছে, এই যে লন্ডন, মিউজিয়ামস ইন লন্ডন। কিন্তু অরিজিন মানে কি জানো? মূলত কোথা থেকে শুরু হয়েছে, তাই না? কিন্তু এখানে বলতেছে ইউএসএ এইটা এর চাইতেও আগে শুরু হয়েছে, মাচ আর্লিয়ার। এই যে ইয়র্ক এবং লন্ডনের চাইতেও আগে শুরু হয়েছে, তার মানে ইয়র্ক এবং লন্ডনে শুরু হইতে পারে না, অরিজিন থাকতে পারে না। এটা সম্পূর্ণ ভুল, এবং এটা কেন ভুল এটা বোঝানো গেছে। পরে হচ্ছে রিলাই অন কম্পিউটার ইমেজেস। কম্পিউটার কথা, এই যে this question is a perfect example of why you should not attempt this kind of questions by keywords. হুবহু কিওয়ার্ড থাকবে, তারপরেও এই আনসারটা ভুল হবে। যেমন এখানে ইয়র্ক এবং লন্ডন আছে, তোমরা যদি কিওয়ার্ড খুঁজো তাহলে ইয়র্ক আছে, লন্ডন আছে, মানে ঠাস করে হচ্ছে এটা কারেক্ট আনসার দিয়ে দিবা, তাই তো? বাট তুমি যদি পড়ো এই অংশটা, তখন তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে এখানে অরিজিনের কথা বলছে, কিন্তু অরিজিন কিভাবে হবে? ইউএসএ তো এই দুইটার অনেক আগে থেকেই শুরু হয়েছে। তাহলে অরিজিন যদি ইউএস হইতে পারতো, ইয়র্ক এবং লন্ডন তো হবে না, যদিও ইউএস যে অরিজিন এটা বলে নাই। বাট তারপরেও যদি কোনো অরিজিন হইতে হয়, ডিক্লেয়ার করতে হয়, এতটুকু পরে বোঝার পর সেটা ইউএস হওয়া উচিত। কারণ কি, ইউএসএ এই দুই জায়গার আগেই এই ট্রেন্ডটা চলে আসছে, ইমার্জ হয়েছে। ওকে। আর সেকেন্ডলি, এই যে কম্পিউটার আছে, ইমেজ আছে, তুমি কিওয়ার্ড হচ্ছে খুঁজলে ঠাস করে এটা আনসার দিয়ে দিতে পারো। যদিও কয়টা আনসার দিবা, দ্যাট রিমেইনস দ্য কোয়েশ্চেন। বাট তারপরও কেন এটা আনসার কারেক্ট না? কারণ বলছে নির্ভর করে। কারণ প্রথমত বলছে যে কম্পিউটার উইল সুন প্রোভাইড, এখনো প্রোভাইড করেনি, ভবিষ্যতে করবে। আর এটা বলছে অলরেডি রিলাই করে, এবং রিলায়েন্টের বিষয়টা এখানে আহ, নাই, ডিপেন্ডেন্টের বিষয়টা এখানে নাই। সো অপশন সিও আনসার হচ্ছে না। রিফ্লেক্ট মাইনরিটি টেস্ট, দূর দূর তাক কোই রিश्ता नहीं है। সো অফকোর্স কারেক্ট আনসার ইজ এ। আমি কি এটা দাগ দিই নাই? এটার আনসার কোনটা ছিল? ইয়া, অপশন বি। ওকে। সো যদিও প্যারাগ্রাফ এর হেডিংটা আমাদেরকে মিলাইতে হয় নাই, প্যারাগ্রাফ বির ক্ষেত্রে এরকম নয়, আমাদেরকে হেডিংটা মিলাইতে হবে। বাট গুড নিউজ হচ্ছে কি, আমরা অলরেডি প্যারাগ্রাফ বির অনেকটা অংশ পড়ে ফেলছি। এখানে বলছে যে হেরিটেজ নিয়ে কথা বলা হচ্ছে, এখন এগুলা এক্সপেরিয়েন্সের উপর নির্ভর করতেছে, মানে খুবই পপুলার হয়ে যাচ্ছে। তারপর ইয়র্ক এবং লন্ডনে ছিল, ইউএসএ এর আগে থেকে চলে আসছে। তারপর এখন কি হয়, এখানে হিস্টোরিক্যাল ইভেন্টগুলোকে রিইনেক্ট করা হয়। তারপর হচ্ছে কম্পিউটারও চলে আসবে একটু পরেই। দেন মানুষ হচ্ছে নিজেই অ্যাক্ট করতে পারে ওই হিস্টোরিক্যাল টাইমের এনভায়রনমেন্টের অংশ হিসাবে। তারপর এই অংশটা শুধু বাকি ছিল, যে এটা ক্রিটিসাইজ করা হচ্ছে ইন্ট্রোয়ার ফর ভলগারাইজেশন। ভলগার ভলগার মানে হচ্ছে কোনো কিছু খারাপ হওয়া, মানে সহ্যের সীমা ছাড়িয়ে খারাপ হচ্ছে, আই মিন খারাপের সীমা ছাড়িয়ে যাচ্ছে, সামথিং লাইক দ্যাট। বাট দ্য সাকসেস অফ মেনি হিস্টোরিক্যাল থিম পার্কস অ্যান্ড সিমিলার লোকেশন সাজেস্ট দ্যাট দ্য মেজরিটি অফ দ্য পাবলিক ডাজ নট শেয়ার দিস অপিনিয়ন। তো এটা বলতেছে যে এটা ক্রিটিসাইজ করা হচ্ছে যে ইনটলারেবল টলারেবল ভলগারাইজেশন হিসাবে। বাট দ্য থিং ইজ, এই যে থিম পার্কগুলো এগুলো সাকসেসফুল হচ্ছে, রাইট? এই যে সাকসেস অফ মেনি হিস্টোরিক্যাল থিম পার্কস, এটা সাকসেসফুল হচ্ছে, হুইচ ডাজ নট সাজেস্ট যে মেজরিটি এটা মনে করে। যদি মেজরিটি মনে করতো যে এটা ইনটলারেবল ভলগারাইজেশন, এটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাহলে এগুলো সাকসেসফুল হইতো না। অলরাইট। সো এই প্যারাগ্রাফের শুরু থেকে এইটুক পর্যন্ত একই জিনিস বলা হয়েছে, যে কিভাবে অতীত হিস্টোরিক্যাল হেরিটেজগুলো পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর এই অংশটাতে বলা হয়েছে যে যদিও ক্রিটিসাইজড করা হয়, তারপরে এগুলো সাকসেসফুল। আমরা যাব এবং লিস্ট থেকে পরে পরে মিলানোর চেষ্টা করব যে কোনটা সবচেয়ে বেশি মিলতেছে। বিলিভ মি, তুমি যদি প্যারাগ্রাফটা পুরোটা পড়ো, পুরো প্যারাগ্রাফ পড়তে হবে, এবং ওই 32 নম্বরের কোয়েশন আনসার করতে গিয়ে আমরা মোটামুটি পুরো প্যারাগ্রাফ টাচ করে ফেলছি, which means we got some idea about the paragraph। এবং এইটাই তোমাকে করতে হবে, ইউ জাস্ট নিড টু গেট সাম আইডিয়া যে মেইন আইডিয়াটা কি। ওকে। দেন একটু সময় নিবা এবং বোঝার চেষ্টা করবা, সামারাইজ করবা, দেন হচ্ছে লিস্টে আসবা। লিস্টে আসার পর যদি তুমি মিলাও, বিলিভ মি, ইউ উইল বি ইউ উইল ম্যাচ ইট সাকসেসফুলি। ওকে। প্রসেসটা হচ্ছে কি, পুরোটা পড়তে হবে, পরে বুঝতে হবে যে কি পড়লা, দেন তারপর হচ্ছে লিস্টে আসবা। পরে যদি টাস করে চলে আসো, দেন ওই যে ওইটা হজম হওয়ার আগে যদি চলে আসো, তাইলে আর তুমি মিলাইতে পারবা না। যেটা পড়ছো এটা প্রথমে হজম করতে হবে, যে কি পড়লাম বুঝতে হবে। 1 সেকেন্ড পজ করবা, 2 সেকেন্ড, যত সময় তোমার লাগে। অলরাইট। তারপরে হচ্ছে লিস্টে এসে একটা একটা করে মিলানোর চেষ্টা করবা।
প্রথম অপশনটা হচ্ছে কমার্শিয়াল প্রেশারস অন পিপল ইন চার্জ। সো এখানে কোনো কমার্শিয়াল প্রেশার সম্পর্কে আমরা পড়িনি। আর এই লিস্টের একটার সাথে আরেকটার এত গ্যাপ থাকবে, যে এত আই মিন আলাদা থাকবে একটা থেকে আরেকটা, তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে কারেক্ট আনসার কোনটা, যদি তুমি বুঝতে পারো যে এখানে কি পড়ছো। দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি রিকোয়ারমেন্ট। মিক্সড ভিউজ অন কারেন্ট চেঞ্জেস টু মিউজিয়ামস। মিউজিয়ামের যে বর্তমান চেঞ্জ হয়েছে, এইটাতে মিক্সড ভিউ, মানে দুই পক্ষের ভিউ আছে। এটা আমি অল্প অল্প মিলাইতে পারতেছি যে হেরিটেজ ডিসপ্লে সম্পর্কে। মিক্সড ভিউজ কেন, এই যে প্রথম দিকে বলতেছে যে এটা কেমন, এবং এটা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। তারপরে এখানে বললো যে ক্রিটিসাইজ করা হচ্ছে, আবার বলতেছে যে ওকে ক্রিটিসাইজ করা হইলো, এগুলো সাকসেসফুল, যার মানে বেশিরভাগ মানুষ এটা মনে করে না। তো এইটা হইতে পারে, বাট তারপরও ওই যে শিওর হওয়ার জন্য তোমাকে বাকিগুলো পড়তে হবে। ইন্টারপ্রিটেশন, সরি, ইন্টারপ্রিটিং দ্য ফ্যাক্টস টু মিট ভিজিটর্স এক্সপেকটেশনস। ফ্যাক্টগুলো ইন্টারপ্রিট করা হচ্ছে ভিজিটর এক্সপেকটেশন মিট করার জন্য। ওকে, ভিজিটর্স এক্সপেকটেশন কি এবং ফ্যাক্টগুলো কি, এই বিষয়ে কোনো কিছু আমি এখানে পাইনি। দেন হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ডাইমেনশন, আন্তর্জাতিক ডাইমেনশনস, ক্ষেত্র বা হচ্ছে কি বলে এটার ডাইমেনশন, মানে হচ্ছে আন্তর্জাতিক ভিউ পয়েন্টগুলো কেমন, সামথিং লাইক দ্যাট। এরকম কোনো কিছু এখানে আমরা পাইনি। তারপর হচ্ছে কালেকশনস অফ ফ্যাকচুয়াল এভিডেন্স, না কোনো ফ্যাকচুয়াল এভিডেন্স এখানে কালেক্ট করা হয়নি। ফিওয়ার ডিফারেন্সেস বিটুইন পাবলিক অ্যাট্রাকশনস, দুই তিনটা অ্যাট্রাকশনের মধ্যে ডিফারেন্স কম দেখাইতেছে, সামথিং লাইক দ্যাট। এরকম কোনো কিছু আমরা এখানে পাইনি। কারেন্ট রিভিউজ অ্যান্ড সাজেশনস, বর্তমান রিভিউ কেমন এবং ভবিষ্যতের জন্য সাজেশন কি, এই বিষয়গুলো এখানে নাই। বুঝছি? সো যদি তুমি পড়ো, এই পুরো অংশটা পরে বোঝার চেষ্টা করো, দেন ইজিলি হেডিং ম্যাচিংটা মিলাইতে পারবা। সো এটা আনসার হতে যাচ্ছে 2। আমরা পরবর্তী কোয়েশ্চেন চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 33। The writer says that museums, heritage sites and theme parks, এই তিনটা নিয়ে রাইটার কি বলে? খুবই সহজ, আমরা এই তিনটা শব্দ খুঁজে বের করবো। আমরা এখানে তো এর সবগুলো আমরা পাইনি, থিম পার্কস পাইছি, বাট মিউজিয়াম, হেরিটেজ সাইট এবং থিম পার্ক সম্পর্কে এক জায়গায় বলা হয়েছে, এমন একটা জিনিস খুঁজে বের করতে হবে। এবং এখানে থিম পার্ক সম্পর্কে বললেও রাইটার এই বাকি দুইটার সাথে কোনো কানেকশন এখানে দেখায়নি। আমাদেরকে এরপরে একটু খুঁজে দেখতে হবে। মিউজিয়াম আছে, হেরিটেজ সাইটস আছে, থিম পার্ক আছে কি? এই যে থিম পার্কস আছে, ওকে। মানে এখানে হচ্ছে আনসারটা, ইউ সি। কিওয়ার্ডগুলো হচ্ছে আশেপাশে থাকতে হবে এবং অ্যাটলিস্ট দুইটা থাকতে হবে। কি ব্যাপারটা কাজ করতেছে না কেন? ওকে, সো কি বলে শুনি। ইন এ রিলেটেড ডেভেলপমেন্ট, দ্য শার্প ডিস্টিংশন বিটুইন, দুইটার মধ্যে যে পার্থক্য কি কি, মিউজিয়াম অ্যান্ড হেরিটেজ সাইটস অন দ্য ওয়ান হ্যান্ড, এই দুইটা এক সাইডে, মিউজিয়াম এবং হেরিটেজ সাইটস, অ্যান্ড থিম পার্কস অন দ্য আদার। তার মানে মিউজিয়াম হেরিটেজ সাইটের সাথে থিম পার্কের যে ডিস্টিংশনটা, পার্থক্যটা, ইজ গ্রাজুয়ালি এভাপোরেটিং। এভাপোরেট হওয়া মানে হচ্ছে বাষ্প হয়ে উড়ে যাওয়া, অর্থাৎ শেষ হয়ে যাওয়া। দে অলরেডি বড়ো আইডিয়াস অ্যান্ড কনসেপ্টস ফ্রম ওয়ান অ্যানাদার। তারা একজন আরেকজন থেকে হচ্ছে আইডিয়া এবং কনসেপ্ট শেয়ার করে বা বড় করে। অর্থাৎ মিউজিয়াম, হেরিটেজ এবং থিম পার্ক সেম জিনিস হয়ে যাচ্ছে, পার্থক্য নাই হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল আমরা যাচ্ছি না, আমরা এতটুকু পড়ছি, এই পড়ার মধ্যে থেকে দেখি যে আনসারটা আমরা খুঁজে পাই কিনা, পেয়ে যাওয়া উচিত। প্রথমে কি বলছে, যে এই তিনটার মধ্যে পার্থক্য কমে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে তারা আইডিয়া এবং কনসেপ্ট একটা একটার থেকে ধার নেয়, বা কি বলে, সেম জিনিসই হয়ে যাচ্ছে আর কি, এটাই বোঝাতে চাইছে। অফেন ওয়ার্ক ইন ক্লোজ পার্টনারশিপ, পার্টনারশিপে কাজ করে, এই বিষয়টা বলা নাই। ওকে, তাদের মধ্যে পার্থক্য কমে যাচ্ছে, অলরাইট, তার আইডিয়া বড়োস করে, সরি আইডিয়াস বড় করে, ওকে। তার মানে কি পার্টনারশিপে কাজ করে? অফকোর্স না, এই বিষয়টা এখানে বলা নাই, তো বেশি বুঝতে চাইবে না আবার। সো দিস ইজ নট কারেক্ট। ট্রাই টু প্রিজার্ভ, না, প্রিজার্ভ, প্রিজার্ভের, প্রিজার্ভেন্সের বিষয়টা আসেনি। হ্যাভ সিমিলার এক্সিবিটস, একই রকম এক্সিবিটস থাকে। ইউ উইল বি টেম্পটেড টু সিলেক্ট দিস ওয়ান অ্যাজ এ কারেক্ট আনসার। কারণ কি? কারণ এখানে বলছে যে পার্থক্য কমে যাচ্ছে, তারপর আইডিয়া হচ্ছে বড় করে। সো তোমার মনে হবে যে এটা আমি দিয়ে দিই, কারণ মিলতেছে না, যে একই রকম দেখায়, বা পার্থক্য কমে যাচ্ছে মানে তো একই রকম এক্সিবিট করে, তাই না? বাট এখানে এক্সিবিশনের কথা বলেনি। অলরাইট, তোমাকে বুঝতে হবে বিষয়টা। এখানে এক্সিবিশনের কথা, সরি এটা কাজ করতেছে না কেন?
ওকে সরি তো এখানে এক্সিবিশনের কথা বলেনি যে সিমিলার জিনিস এক্সিবিট করে প্রদর্শন করে। এখানে বলছে যে এদের মধ্যে পার্থক্য কমে যাচ্ছে এবং তারা আইডিয়াস বড় করে। একজনের আইডিয়া অন্যজন হচ্ছে ব্যবহার করতেছে বা আইডিয়া মিলতেছে, তার মানে এই নয় যে তার সিমিলার জিনিস প্রদর্শন করতেছে। অলরাইট, অপশন ডি হচ্ছে আর লেস ইজি টু ডিস্টিংগুইশ দেন বিফোর, এইটা কারেক্ট আনসার হবে। লেস ইজি টু ডিস্টিংগুইশ মানে হচ্ছে ডিস্টিংগুইশ করা, পার্থক্য করা কঠিন হয়ে যাচ্ছে। পার্থক্য কমে যাচ্ছে মানেই হচ্ছে পার্থক্য করা কঠিন হয়ে যাচ্ছে। ইউসি, সো অপশনগুলো পড়বা, এটা একটু টাফ ছিল, এই যে সি এবং ডির মধ্যে কানেকশনটা একটু বেশি ছিল, অফকোর্স কনফিউশন হওয়ার সম্ভাবনা ছিল, বাট অ্যাজ আই অলরেডি মেনশনড যে ইফ ইউ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট দেন ইটস রিয়েলি ডিফিকাল্ট টু গেট ইট রং। তো তোমরা বুঝতেই পারছো যে এখানে এক্সিবিশনের কথা বলেনি। হ্যাঁ, পার্থক্য কমে যাচ্ছে, আর মানে কি সেম জিনিস এক্সিবিট করে না, পার্থক্য কমে যাচ্ছে মানে পার্থক্য করা কঠিন হয়ে যাচ্ছে। ইউসি, এই দুইটা হচ্ছে একদম মানে খাপে খাপ মিলতেছে। সো দ্যাটস ওয়াই কোয়েশ্চেন নাম্বার 33 আনসার হবে অপশন ডি। অলরাইট, এবং যেমনটা আমি আগে বলছিলাম যে যেহেতু কিছু অংশ বাকি রয়েছে, এই অংশটা আমাদেরকে পড়তে হবে, পরে প্যারাগ্রাফ ম্যাচিং মিলাইতে হবে। বাকি অংশের মধ্যে একটা এক্সাম্পল আছে যে ফর এক্সাম্পল মিউজিয়ামস হ্যাভ অ্যাডপ্টেড স্টোরি লাইন্স অফ এক্সিবিশনস, sites have accepted theming as a relevant tool, and theme parks are moving towards more authenticity and research based presentation. এই যে আইডিয়াগুলো বড় করতেছে, এর মানে কি সবাই এক্সিবিট করে? না, এক্সিবিশনের কাজ হচ্ছে মিউজিয়াম এক্সিবিট করে। ওকে, তো এই অংশটা পড়লেও এই যে এক্সিবিশন শব্দটা থাকলেও এটা কারেক্ট আনসার হবে না যদি তুমি এটা পড়ো। তো একটা এক্সাম্পল দিল যে কিভাবে ওরা আইডিয়া শেয়ার করতেছে এবং পার্থক্য কিভাবে কমে যাচ্ছে। ইন জুস এগেইন, এখানেও এক্সাম্পলই দিচ্ছে কি হচ্ছে, অ্যানিমালস আর নো লঙ্গার ক্যাপ্ট ইন কেজেস, তাদেরকে খাঁচায় রাখা হয় না বাট ইন গ্রেট স্পেস, এইদার ইন ওপেন এয়ার অর ইন এনর্মাস গ্রিন হাউসেস। সত্য কথা, চিড়িয়াখানাগুলো অনেক বড় হয়ে গেছে এবং তাদেরকে প্রাণীগুলোকে হচ্ছে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, such as the jungle and desert environments in Burgers Zoo in Holland, একটা এক্সাম্পল দিল এরকম একটা জুর। This particular trend is regarded as one of the major developments in presentation of natural history in the 20th century, whatever. তো মূল এখানে শুধু এক্সাম্পলই দিছে, মূল জিনিস হচ্ছে এইটাই যে মিউজিয়াম, হেরিটেজ এবং থিম পার্কের মধ্যে পার্থক্য কমে যাচ্ছে। অলরাইট, এবং এক্সাম্পল দিয়ে এই জিনিসগুলোই বুঝাইলো, 3টা এক্সাম্পল দিল যে মিউজিয়াম কি হচ্ছে, জুতে কি হয়েছে, এবং এই ট্রেন্ডটা যে সবচাইতে বড় ডেভেলপমেন্ট হয়ে গেছে। পরে আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। কমার্শিয়াল প্রেশার, না, এটা সম্পর্কে বলা হয়নি, 2 নাম্বারটা হয়ে গেছে। ইন্টারপ্রেটিং ফ্যাক্টস, কোনো ফ্যাক্ট এখানে ইন্টারপ্রেট করা হয়নি ভিজিটর এক্সপেকটেশনের জন্য, মিট করার জন্য। দ্য ইন্টারন্যাশনাল ডাইমেনশন, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়টা এখানে নাই। কালেকশনস অফ ফ্যাকচুয়াল এভিডেন্স, কোনো এভিডেন্স এখানে কালেক্ট করেনি। এসে তুমি পড়লেই বুঝতে পারবে যে ফ্যাকচুয়াল এভিডেন্স মানে ফ্যাক্ট কালেক্ট করতেছে, এভিডেন্স কালেক্ট করতেছে, এই বিষয় কি আছে এখানে? অবশ্যই নাই। তাহলে কনফিউশন কোত্থেকে আসবে বলো? ফিওয়ার ডিফারেন্স নিয়ে কথা বলতেছে এবং কমে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলতেছে, বিটুইন পাবলিক অ্যাট্রাকশন এবং পাবলিক অ্যাট্রাকশনের ডিফারেন্স নিয়ে কথা বলছে, যেমন মিউজিয়াম হেরিটেজ সাইটস এবং হচ্ছে থিম পার্ক, এদের মধ্যে ডিফারেন্স কমে যাচ্ছে। See? এইটা সহজ ছিল, একদম হুবহু মিলে গেছে, এবং এই আনসারটা 3 লাইনের মধ্যেই, 3 লাইনও না, 2 লাইন এবং অর্ধেক লাইন। এমসিকিউ এর আনসারও এখানেই, লিস্ট অফ হেডিং এর আনসারও ওই জায়গাটাতেই, নাম্বার 6। All right, I hope you got it. Moving on to question number 34. Question number 34 says, the writer says that in preparing exhibits for museums, মিউজিয়ামের জন্য এক্সিবিটস প্রিপারেশনের ক্ষেত্রে এক্সপার্টসদের কী করা উচিত? সো আমরা এখানে মিউজিয়ামের এক্সিবিট প্রিপারেশন সম্পর্কে কোনো কিছু পাইনি, আমরা চলে আসবো প্যারাগ্রাফ ডিতে। এখানে মিউজিয়াম অথবা এক্সপার্ট, মিউজিয়াম পাইছি, বাট হেরিটেজ অ্যান্ড মিউজিয়াম এক্সপার্টস এইখানে, সরি ওই জায়গাটা না, এই যে মিউজিয়াম এক্সপার্টরা কী করবে, অথবা এখানে হেরিটেজ লাগাই দিছে, নো প্রবলেম, আমরা মিউজিয়াম খুঁজতেছি। এখানে যেহেতু মিউজিয়াম এবং হেরিটেজ একসাথে নিয়ে আসছে, কোনো সমস্যা নেই, মিউজিয়ামটা থাকলেই হবে।
সো কি করা উচিত তাদের? হেরিটেজ অ্যান্ড মিউজিয়াম এক্সপার্টস ডু নট হ্যাভ টু ইনভেন্ট স্টোরিজ। তারা যখন অতীতের জিনিসগুলো দেখাচ্ছে, এক্সিবিট করতেছে, স্টোরি ক্রিয়েট করতে হবে না তো, আবিষ্কার করার দরকার নেই, এটা বলতেছে লেখক। অ্যান্ড রিক্রিয়েট হিস্টোরিক্যাল এনভায়রনমেন্টস টু অ্যাট্রাক্ট দেয়ার ভিজিটর্স। এই যে স্টোরি ক্রিয়েট ইনভেন্ট করে, আবার ওই হিস্টোরিক্যাল এনভায়রনমেন্টটা রিক্রিয়েট করার দরকার নেই দর্শক টানার জন্য। দেয়ার অ্যাসেটস আর অলরেডি ইন প্লেস। তাদের যে সম্পদ, এটা অলরেডি তাদের কাছে আছে, হুইচ ইজ history, right? However, exhibits must be both based on artifacts and facts as we know them. এই যে এক্সিবিশন সম্পর্কে বলতেছে যে এক্সপার্টের কি করা উচিত, এক্সিবিটগুলা বেসড হতে হবে এই যে আর্টিফ্যাক্টস যেগুলো আছে, অর্থাৎ হিস্টোরিক্যাল যে জিনিসগুলো আছে, প্রত্নতাত্ত্বিকের যে জিনিসগুলো আছে, এবং তথ্য যেভাবে আছে সেইভাবে, অ্যান্ড অ্যাট্রাকটিভলি প্রেজেন্টেড। খুব একটা পরিবর্তন এখানে করা যাবে না, আমরা যেভাবে জানি এজ উই নো দেম এইভাবেই এক্সিবিট করতে হবে, এবং চেষ্টা করতে হবে যে এটাকে অ্যাট্রাকটিভলি প্রেজেন্ট করা যায় কিনা। দোজ হু আর প্রফেশনালি এঙ্গেজড ইন দ্য আর্ট অফ ইন্টারপ্রেটিং হিস্টোরি আর দাজ ইন এ ডিফিকাল্ট পজিশন এজ দে মাস্ট স্টির। এই যে কাদের কথা বলতেছে? যারা হচ্ছে যে প্রফেশনালি এঙ্গেজ করে এই হিস্টোরি এক্সিবিশনে ইন্টারপ্রেট করাতে, তা একটা ডিফিকাল্ট পজিশনে আছে। কেন? যেহেতু দে মাস্ট স্টির এ ন্যারো কোর্স বিটুইন দ্য ডিমান্ডস অফ এভিডেন্স অ্যান্ড অ্যাট্রাকটিভনেস। স্থির এ ন্যারো কোর্স মানে হচ্ছে খুবই সাবধানতার সাথে স্থির করা, স্থির মানে হচ্ছে নাড়াচাড়া করা, অর্থাৎ ব্যালেন্স করা, যার মানে হচ্ছে এটা। কোন কিসের মধ্যে ব্যালেন্স করতে হবে? এভিডেন্স মানে হচ্ছে ফ্যাক্ট কি, আর হচ্ছে অ্যাট্রাকটিভনেস এবং কতটুকু আকর্ষণীয় হবে। সো ফ্যাক্টও রাখতে হবে এবং অ্যাট্রাকটিভনেসটাও রাখতে হবে। ফ্যাক্ট কেন দরকার? যে এই যে ইতিহাসটা যেভাবে আছে সেভাবে প্রেজেন্ট করার জন্য। আর অ্যাট্রাকশন কেন দরকার? ভিজিটর অ্যাট্রাক্ট করার জন্য, স্পেশালি গিভেন দ্য ইনক্রিজিং নিড ইন হেরিটেজ ইন্ডাস্ট্রি ফর ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস হোয়াট এভার। সো এক্সপার্টসদেরকে সে একটা সাজেশন দিছে। কি সাজেশন দিছে? যে ফ্যাক্টগুলো যেভাবে আছে এরকম রাখতে হবে, একই সাথে সাথে অ্যাট্রাকটিভলি প্রেজেন্ট করতে হবে, এবং একটা দে মাস্ট স্টির এ ন্যারো কোর্স মানে হচ্ছে খুবই সাবধানতার সাথে ব্যালেন্স করতে হবে দুইটা জিনিসের মধ্যে, এভিডেন্স এবং অ্যাট্রাকটিভনেস। এনিওয়ে, আমরা একটু অপশনগুলো পড়ি। শুড পারসিউ এ সিঙ্গেল অবজেক্টিভ। কোনো সিঙ্গেল অবজেক্টিভ সম্পর্কে এখানে বলেনি, কোনো সিঙ্গেল লক্ষ্য, একমাত্র লক্ষ্য সম্পর্কে বলেনি, বরং এখানে দুইটা লক্ষ্য আছে, একটা হচ্ছে এভিডেন্স ঠিক রাখতে হবে, একটা হচ্ছে অ্যাট্রাকটিভনেসও ঠিক রাখতে হবে। হ্যাভ টু ডু এ সার্টেন অ্যামাউন্ট অফ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, বুঝি এটার সাথে দূর দূর তাক কোই রিশতা নেই, এটা হবে না। শুড বি ফ্রি ফ্রম কমার্শিয়াল কনস্ট্রেন্টস, কোনো কমার্শিয়াল কনস্ট্রেন্টের প্রেশারের বিষয় এখানে বলেনি, তার মানে এটা শুধু ডি নাম্বার বাকি আছে। কি? হ্যাভ টু ব্যালেন্স কনফ্লিক্টিং প্রায়োরিটিস। ইয়া, কনফ্লিক্টিং প্রায়োরিটি কি? কনফ্লিক্টিং মানে হচ্ছে দ্বন্দ্ব থাকে যে দুইটার মধ্যে, যে প্রায়োরিটিগুলোর মধ্যে দ্বন্দ্ব আছে, মানে দুই ধরনের জিনিস, একটা হচ্ছে এভিডেন্স, একটা হচ্ছে অ্যাট্রাকটিভনেস, এই দুইটার মধ্যে তাদেরকে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ দে মাস্ট স্টির এ ন্যারো কোর্স বিটুইন এভিডেন্স অ্যান্ড অ্যাট্রাকটিভনেস। অলরাইট, হুবহু মিলে যাচ্ছে না? তাহলে 34 নম্বর আনসার হচ্ছে অপশন ডি। তবে প্যারাগ্রাফ ডি নিয়ে আমাদের কাজ শেষ হয়ে যায়নি, কারণ এখন আমাদের হেডিং মিলানোর বাকি। এই অংশটা আমরা পড়ছি, এর পরে বুঝতে পারলাম যে এক্সপার্টরা একটা ডিফিকাল্ট সিচুয়েশনে আছে, অলরাইট, ডিফিকাল্ট পজিশনে আছে, যেহেতু তাদেরকে হচ্ছে ব্যালেন্স করতে হয় এভিডেন্স এবং অ্যাট্রাকটিভনেসের মধ্যে, স্পেশালি গিভেন দ্য ইনক্রিজিং নিড ইন হেরিটেজ ইন্ডাস্ট্রি ফর ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস। এই যে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসেও তাদেরকে অংশগ্রহণ করতে হয়। উপরে কি আছে এটাও আমরা একটু পরে নেব। থিম পার্কস আর আন্ডারগোয়িং দ্য আদার চেঞ্জেস টু as they try to present more serious social and cultural issues and move away from fantasy. তো তারা হচ্ছে চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা হচ্ছে ফ্যান্টাসি থেকে দূরে সরে যাইতে হচ্ছে। কেন? কারণ তারা হচ্ছে সিরিয়াস এবং সোশ্যাল ইস্যু এবং কালচারাল ইস্যুগুলো প্রেজেন্ট করতে হচ্ছে। দিস ডেভেলপমেন্ট ইজ এ রেসপন্স টু মার্কেট ফোর্স। মার্কেট ফোর্স মানে বুঝতে পারো? যে মার্কেট ফোর্স মানে হচ্ছে ওই যে
কমার্শিয়াল যে বিষয়টা, এখানে আমরা কমার্শিয়ালের বিষয়টা পাইছি, কিন্তু ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস আমি কেন এগুলো বললাম, কারণ আমি বুঝতে পারতেছি যে আনসারটা কি হতে যাচ্ছে। Anyway, so although museum and heritage sites have a special, rather distinct role to fulfill, they are also operating in a very competitive environment. এই যে কম্পিটিশন বেড়ে যাচ্ছে। অলরাইট, আর তারপর তো এখানে বাকি অংশটা আমরা অলরেডি পড়ে ফেলছি। সো আমি বুঝে গেছি অলরেডি কী হবে, যে কমার্শিয়াল প্রেশারের কথা বলা হচ্ছে, যে মার্কেট ফোর্স, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, ডিফিকাল্ট পজিশন, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস। ইউসি, পিপল ইন চার্জ মানে হচ্ছে এক্সপার্টরা, অথবা এখানে মনে হয় চার্জের কথা বলা হয়েছে, দোজ হু আর প্রফেশনালি এঙ্গেজড, এই যে হ্যাঁ এইটা পিপল ইন চার্জ। সো ক্লিয়ারলি এটা হচ্ছে এক নাম্বার আনসার, এবং বাকিগুলো কেন নয় তোমরা ভালো করে বুঝতে পারতেছো। ইন্টারপ্রিটিং দ্য ফ্যাক্টস টু মিট ভিজিটর্স এক্সপেকটেশনের বিষয়ে এখানে তেমন একটা বলা হয়নি। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ডাইমেনশনও নাই, ফ্যাকচুয়াল এভিডেন্স কালেক্ট করতেছে, এই বিষয়গুলো এখানে বলা হয়নি। আর বর্তমান রিভিউজ কি এবং সাজেশন কি, এটা তো অবশ্যই নাই। যার মানে হচ্ছে 29 নম্বর আনসার হচ্ছে অপশন 1। চলে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 35। বলতেছে ইন প্যারাগ্রাফ ই, অবশ্যই আমাদের এইটা আনসার প্যারাগ্রাফ ইতে আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দ্য রাইটার সাজেস্ট দ্যাট সাম মিউজিয়াম এক্সিবিটস, কিছু মিউজিয়াম প্রদর্শনী কি বা কি করতে যাচ্ছে বা হোয়াট এভার, আমরা যাব এবং মিউজিয়াম প্রদর্শনী কি করতেছে এটা বোঝার চেষ্টা করব। মিউজিয়াম সম্পর্কে এই জায়গায় বলা আছে মিউজিয়াম শব্দটা, বাট একটা পাইলে হবে না, আমাদেরকে এক্সিবিট ইসি দুইটা অ্যাটলিস্ট পাইতে হবে। আই মিন সিনোনিম হইলেও চলবে, যে মিউজিয়াম আছে, মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টোরি, বাট আমাদের এক্সিবিটের বিষয়টা লাগবে। প্রেজেন্টেশন আছে, ওকে। এই যে বললাম না, সিনোনিম হইলেও চলবে, রাইট। তাহলে আমাদেরকে এই অংশটা পড়লেই হচ্ছে, এই যে প্রেজেন্টেশনগুলো কি বা কি হচ্ছে, এটা এই অংশটা পড়লেই বোঝা যাবে। সাচ প্রেজেন্টেশন, কেমন প্রেজেন্টেশন, এটা বোঝার জন্য আমাদেরকে আগের লাইনে যাইতে হবে এখানে। সিমিলারলি ইন দ্য মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টোরি ইন ওয়াশিংটন, what is it? Neanderthal man is shown making a dominant gesture to his wife. Such presentation tells us more about contemporary perceptions. Contemporary হচ্ছে সমসাময়িক, মানে হচ্ছে বর্তমানের, perceptions মানে হচ্ছে perspective বা viewpoint of the world, than about our ancestors. Ancestor মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষ। তো এই যে প্রেজেন্টেশনগুলো, অথবা এই যে কি বলতেছে, কিছু মিউজিয়াম এক্সিবিটস, কিছু মিউজিয়ামের যে প্রেজেন্টেশন আছে, এগুলা কি করে বর্তমান বিশ্ব সম্পর্কে বেশি বলতেছে আমাদের পূর্বপুরুষদের তুলনায়। দেয়ার ইজ ওয়ান কম্পেনসেশন, হাউএভার, একটা কম্পেনসেশন তাদের দিতে হচ্ছে, ফর দ্য প্রফেশনালস হু মেক দিস ইন্টারপ্রিটেশন, এই যারা এই ধরনের ইন্টারপ্রিটেশন করে, এই কম্পেনসেশনটা কি? ইফ দে ডিড নট প্রোভাইড দ্য ইন্টারপ্রিটেশন, visitors would do it for themselves based on their own ideas, misconceptions and prejudices. তো যদি এই প্রফেশনালরা, যারা পজিশনের মধ্যে আছে, তারা যদি এই ইন্টারপ্রিটেশনটা না করে, পাবলিক নিজেই করে ফেলবে। কিভাবে করবে? এই ইন্টারপ্রিটেশনটা হবে তাদের নিজের আইডিয়া এবং তাদের ভুল কনসেপশনের উপরে, এবং তাদের মানে পূর্ব ধারণা, প্রিজুডিস মানে পূর্ব ধারণা বোঝায়, অথবা কুসংস্কারও বোঝায়, হোয়াট এভার আই মিন মিনিং ইউ ক্যান ইউজ। আর কি পড়বো আমরা? And no matter how exciting the result, it would contain a lot more bias than the presentations provided by experts. তো এক্সপার্টরা যত বায়াস হইতো, এর চাইতে বেশি বায়াস হবে যদি ভিজিটর্সরা তারা নিজে এটা করে। অনেক কিছু বলছে যে মিউজিয়াম এক্সিবিশন কেমন। আচ্ছা, আমাদের এত দূর আসার দরকার ছিল না অ্যাকচুয়ালি, শুধু প্রেজেন্টেশনগুলো কি বা কেমন এটা পড়লেই হইতো। ওকে, তা ডোন্ট ওয়ারি, আমি আরও স্পেশালি এই প্যাসেজের ক্ষেত্রে নির্দ্বিধায় হচ্ছে অনেক বড় বড় অংশ পড়ে ফেলতেছি, কারণ আমাকে এটা পড়তেই হবে যদি আমি হেডিংটা মিলাইতে চাই। এনিওয়ে, এত কিছু পড়তে হবে না আমাদেরকে, এই কোয়েশনের জন্য এতটুকু পড়লে হয়ে যাইত। মুভিং অন, ফেল টু ম্যাচ ভিজিটর এক্সপেকটেশনস, এটা ফেল করছে, এই বিষয়টা এখানে বলা নেই, বলতেছে শুধু যে এটা কন্টেম্পোরারি পারসেপশনটা হচ্ছে বেশি বলতেছে পূর্বপুরুষদের তুলনায়। আর বেসড অন দ্য ফলস অ্যাজাম্পশনস অফ প্রফেশনালস, না, প্রফেশনালসদের ফলস অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে হচ্ছে না, বরং
অ্যাজাম্পশন সম্পর্কে একটা আছে, এই যে মিসকনসেপশন বিষয়টা আছে এখানে। কি বলছে এটা, যে যদি এই প্রেজেন্টটা না করে ওরা প্রফেশনালসরা, তখন পাবলিক করবে তাদের নিজস্ব আইডিয়া, মিসকনসেপশন এবং প্রেজুডাইসের উপর ভিত্তি করে। সো এটা মিলতেছে না, কোনো কানেকশন এখানে নাই। রিভিল মোর অ্যাবাউট প্রেজেন্ট বিলিভস দেন অ্যাবাউট পাস্ট, হ্যাঁ এটা এক্স্যাক্টলি মিলতেছে। যে রিভিল মানে হচ্ছে টেল আস অ্যাবাউট, কি বলে আমাদেরকে, কন্টেম্পোরারি পারসেপশনস, প্রেজেন্ট বিলিভস। আর পাস্ট বলতে আমাদের অ্যানসেস্টার্সদেরকে বোঝাচ্ছে। ক্লিয়ারলি অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ডি কেন আনসার হবে না? অ্যালাউ ভিজিটার্স টু মেক মোর ইউজ অফ দেয়ার ইমাজিনেশন। আচ্ছা, না, ইট ডাজ নট অ্যালাউ। এখানে ভিজিটার্সরা তাদের আইডিয়া ব্যবহার করবে, মিসকনসেপশন ব্যবহার করবে, কখন করবে সেটা বলতেছে। যদি হচ্ছে এক্সপার্টরা বা প্রফেশনালরা এই ইন্টারপ্রিটেশনটা না করে, তখন ভিজিটর তারা নিজেরাই এমনিতেই করবে এগুলো, এটা বলতেছে। ইট ডাজ নট মিন যে ইট অ্যালাউস ভিজিটার্স টু মেক মোর ইউজ অফ দেয়ার ইমাজিনেশন। এই প্যারাগ্রাফটা মোটামুটি পুরোটা পড়া হয়ে গেছে। এই অংশটাতে আমরা কি পড়লাম, যে যে প্রেজেন্টেশনগুলো করা হচ্ছে এগুলো বরং কন্টেম্পোরারি বিষয়গুলো বেশি বলতেছে অতীতের তুলনায়। আর এই তাদের একটা একটা কম্পেনসেশন দিতে হচ্ছে। কম্পেনসেশনটা কি? যদি তারা এই ইন্টারপ্রিটেশনটা না করে, দেন ভিজিটররা নিজেরাই করবে। অলরাইট, তার মানে তাদেরকে করতেই হইতো। আর উপরে কি বলছে? ইট কুড বি ক্লেইম দ্যাট ইন অর্ডার টু মেক এভরিথিং ইন হেরিটেজ মোর রিয়েল, historical accuracy must be increasingly altered. রিয়েল করতে হলে এই যে ঐতিহাসিক যে অ্যাকুরেসি আছে এটা চেঞ্জ করতে হবে, অল্টার করতে হবে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল আমি আর পড়তেছি না, নাকি পড়ে না, যদি কোনো কিছু মিস করে ফেলে। ওকে, ফর এক্সাম্পল একটা কি একটা নাম বলছে, Pithecanthropus erectus is depicted in an Indonesian museum with Malay facial features. ও আচ্ছা, এটা একটা হচ্ছে মানুষের পূর্বপুরুষ। এইটার হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন মিলতেছে মালায় ফেশিয়াল ফিচার্স। অলরাইট, বিকজ দিস করেসপন্ডস টু পাবলিক পারসেপশন। ওকে, কারণ এই এক্সপ্রেশন, এই ফিচারটা, মালায় ফেশিয়াল ফিচারটা কেন দিতে হয়েছে? কারণ এইটা পাবলিক পারসেপশনের সাথে বেশি যায়, করেসপন্স করে। এবং পরবর্তী অংশতে এই বিষয়টাই বলা হচ্ছে যে তাদেরকে এটা করতে হচ্ছে, কেননা না করলে পাবলিকটা নিজে এটা করবে। অর্থাৎ পাবলিক, আচ্ছা আমি বুঝতে পারতেছি কি হবে, হ্যাঁ। তার মানে হচ্ছে যে এটা পাবলিকের সাথে মিলাইয়া করতে হচ্ছে ইন্টারপ্রিটেশন। এই যে ইন্টারপ্রিটিং দ্য ফ্যাক্টস টু মিট দ্য ভিজিটর এক্সপেকটেশন। এক্সাম্পলটা দিল না? এই যে এই জন্য হচ্ছে কোনো লাইন মিস দিবা না, ইউসি। অবশ্যই এখান থেকে আনসারটা বের করা যায় যে ফ্যাক্টগুলো ইন্টারপ্রিট করা হচ্ছে ভিজিটরদের এক্সপেকটেশন মিট করার জন্য। যেমনটা বললো যে যদি ওরা এই ইন্টারপ্রিটেশনটা না করে পাবলিকটা নিজেই করবে, তার মানে ওরা পাবলিকের কথা মাথায় রেখে ইন্টারপ্রিটেশনটা করতেছে। এখান থেকে বাইর করা যায় তো অফকোর্স, বাট এই লাইনটাতে এক লাইনে এটা আনসারটা দেওয়া আছে। সেন্টেন্সটা কি? যে বলছে এই যে একটা কি বলে এটারে, মানুষের পূর্বপুরুষের একটা মূর্তি হইতে পারে, ইজ ডিপিক্টেড, বর্ণনা করা হয়েছে, ইন অ্যান ইন্দোনেশিয়ান মিউজিয়াম উইথ মালায় ফেশিয়াল ফিচার্স। কারণ কি, ইন্দোনেশিয়ার মানুষরা এই ফিচারটা বেশি পছন্দ করবে। যার মানে হচ্ছে ইতিহাসটারে ইন্টারপ্রিট করা হচ্ছে ভিজিটরদের এক্সপেকটেশনটা মাথায় রেখে। সো দ্যাটস দ্য অনলি আনসার দ্যাট ক্যান ম্যাচ উইথ প্যারাগ্রাফ ই। প্যারাগ্রাফ ম্যাচিং আমাদের শেষ হয়ে গেছে, থ্যাংক গড। এটা কত নাম্বার? 3। নাইস, দ্যাটস দ্য কারেক্ট আনসার। অলরাইট, আমাদের কি এমসিকিউ আছে আর? 35। এমসিকিউ একটা রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 36। The passage ends by noting that our view of history is biased because, প্যাসেজটা শেষ হয় একটা জিনিস নোট করার মাধ্যমে। কি নোট করে? যে আমাদের ভিউ অফ হিস্টোরি ইজ বায়াসড, হিস্টোরির প্রতি আমাদের যে মতামতটা, পার্সপেক্টিভটা, এইটা বায়াসড। বায়াসড মানে হচ্ছে পক্ষপাত করা আর কি, সামথিং লাইক দ্যাট। এর কারণ কি? তো শেষের দিকে এই কারণটা বলা হয়েছে। শেষের দিকে বলতে শেষ প্যারাগ্রাফে থাকবে, প্যারাগ্রাফ এফ। এখানে কি, এই যে হিউম্যান বায়াস। অলরাইট, সো চলে আসছে, আমরা শুধু কারণটা খুঁজতেছি যে কেন বায়াসড। অলরাইট, সো হিউম্যান বায়াস ইজ ইনএভিটেবল, মানে এটা হইতই, পক্ষপাত হবেই। কারণ কি? না, এখানে কারণ বলতেছি না। বাট অ্যানাদার সোর্স অফ বায়াস ইজ ইন দ্য রিপ্রেজেন্টেশন অফ হিস্টোরি হ্যাজ টু ডু উইথ দ্য ট্রানজিটরি নেচার অফ ম্যাটেরিয়ালস themselves.
ওকে, এটা তো বায়াস হইতোই, বাট আরেকটা কি বলে, এই বায়াস সোর্স মানে কেন এটা, এই আমাদের ভিউটা বায়াসড হচ্ছে, এটা কেন হচ্ছে বলতেছে ইট হ্যাজ টু ডু উইথ ট্রানজিটরি নেচার অফ ম্যাটেরিয়ালস দেমসেলফ। খুবই কঠিন শব্দ ব্যবহার করতেছে। ম্যাটেরিয়ালগুলো যে টাইমের সাথে যে ট্রানজিট হচ্ছে, সময়ের সাথে যে যাচ্ছে, তাদের এই নেচারের উপরে ডিপেন্ড করতেছে। আই মিন এই নেচারের সাথে কানেকশন আছে। কি কানেকশনটা একটু পড়লে হয়তো ক্লিয়ার হবে। দ্য সিম্পল ফ্যাক্ট ইজ দ্যাট নট এভরিথিং ফ্রম হিস্টোরি সার্ভাইভস দ্য হিস্টোরিক্যাল প্রসেস। এটাই বলতেছি যে এই যে ট্রানজিটটা সবাই সার্ভাইভ করে না, এবং এই ট্রানজিটরি নেচারই হচ্ছে এই ভায়াসের সোর্স, তার মানে ভায়াস হওয়ার কারণ। Castles, palaces, and cathedrals have a longer lifespan than the dwellings of ordinary people. সাধারণ মানুষের তুলনায় এদের লাইফস্প্যান একটু লঙ্গার। দ্য সেম অ্যাপ্লাইজ টু দ্য ফার্নিশিং অ্যান্ড আদার কন্টেন্টস অফ দ্য প্রিমিসেস ইন এ টাউন লাইক। আচ্ছা, এত দূর আমাদের যাইতে হবে না। তো সোর্সটা কি বলছে যে ট্রানজিটের বিষয়টা, সময়ের সাথে যে সার্ভাইভ সব কিছু করে না, এই বিষয়টা বলতেছে। এটা কার সাথে মিলে আমরা একটু দেখি। ফেল টু ইউজার ইমাজিনেশন, না এটা বলেনি, সো ডোন্ট বদার। অনলি ভেরি ডিউরেবল অবজেক্টস রিমেইনস ফ্রম দ্য পাস্ট। আচ্ছা, অতীতটাকে রিমেইন করে, ওই যে সার্ভাইভ করে, এই বিষয়টা এখানে আছে, বাট এটা সঠিক কিনা আমরা একটু পরে আসতেছি। এখানে বাকি অংশ, দুইটা অপশন আমি পড়ে নিই আগে। উই টেন্ড টু ইগনোর থিংস দ্যাট ডিসপ্লিজ আস। ইউ সি, কোনো কানেকশন নাই। আমাদেরকে হতাশ করলে আমরা এটা ইগনোর করি, এটা কোনো কথা? এটা কি আছে এখানে? নাই। মিউজিয়াম এক্সিবিটস ফোকাস টু মাচ অন দ্য লোকাল এরিয়া। না, এইটা এখানে বলে নাই। তো তার মানে বি নাম্বারটা আনসার। সো লেটস এক্সপ্লেইন যে কেন বি নাম্বারটা কারেক্ট আনসার। প্রথম এক্সপ্লেনেশনটা হচ্ছে কি, বাকি তিনটাই কারেক্ট নয়। দ্যাটস দ্য বেস্ট এক্সপ্লেনেশন ইউ ক্যান গেট, রাইট? এগুলো কেন কারেক্ট নয় আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, এবং এর জন্য আমি তোমাদেরকে বলি যে আনসারটা কেন সহজ এইটা বোঝার তুলনায় যে অপশনটা কারেক্ট নয়, সরি, আনসারটা কেন সহজ নয়, আনসারটা কেন কারেক্ট সেইটা বোঝার তুলনায় যে অপশনগুলো কারেক্ট নয় সেগুলো কেন কারেক্ট নয় এটা বোঝা সহজ। যেমন আমি তোমাকে বলতে পারবো অপশন এ কেন কারেক্ট নয়, কারণ আমাদের ইমাজিনেশন সম্পর্কে এখানে কিছু বলেনি। অপশন সি কেন কারেক্ট নয়, কারণ আমাদেরকে ডিসপ্লেস করে এরকম জিনিস আমরা ইগনোর করি, এই বিষয়ে কোনো মেনশন এখানে নাই। অপশন ডি কেন কারেক্ট নয়, কারণ এটা যে লোকাল এরিয়াতে ফোকাস করে, এই বিষয়টাও এখানে নাই। বরং এই যে সোর্স অফ বায়াসটা কি বলছে, ইন দ্য রিপ্রেজেন্টেশন অফ হিস্ট্রি ইজ টু ডু উইথ দ্য ট্রানজিটরি নেচার অফ ম্যাটেরিয়ালস দেমসেলফ। তাদের যে ট্রানজিটরি নেচার আছে, তার অতীত থেকে, আই মিন সময়ের সাথে সার্ভাইভ করার যে নেচারটা, এই নেচারটা কি, যে সব কিছু সার্ভাইভ করবে না। অলরাইট, এবং এই বিষয়টা এখানে বলছে যে অনলি ভেরি ডিউরেবল অবজেক্টস রিমেইন ফ্রম দ্য পাস্ট। মজবুত, ডিউরেবল মানে হচ্ছে অনেকদিন ব্যবহার করা যায় এমন। সো যে জিনিসগুলো অনেকদিন ব্যবহার করা যায় এবং অনেক লং টাইম হচ্ছে সার্ভাইভ করতে পারে, এগুলোই অবশিষ্ট থাকে। ইভেন মানুষও থাকে না, মানুষও, অর্ডিনারি পিপল চলে যায়, এটাই বলতেছে। এনিওয়ে, উদাহরণ দিছে যে ক্যাসল, প্যালেসেস এবং ক্যাথেড্রালস, হোয়াট এভার। তো এটা কেন সঠিক এটা বুঝতে হলে তোমাকে ইংলিশ জানতে হবে, এবং এই অংশটা পরে বুঝতে হবে যে কি পড়ছো। বাট বাকি তিনটা কেন সঠিক নয়, কারণ এদের কোনো কানেকশন এই অংশের সাথে নাই। আমাদের এফ প্যারাগ্রাফটা পুরো পড়তে হবে না, কেননা এফ প্যারাগ্রাফের হেডিং মিলাইতে হবে না। অল রাইট, চলে আসবো ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন সলভ করার ক্ষেত্রে প্রথমে আমরা প্যাসেজ ম্যাপিং ট্রাই করব। নর্মালি প্যাসেজ 2 এবং 3 তে প্যাসেজ ম্যাপিংটা খুব একটা কাজে আসে না, যেহেতু এখানে নাম এবং নাম্বার খুবই কম ব্যবহার করা হয়। বাট এখানে আমি একটা নাম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লেইডেন, আর একটা নাম্বার আছে 17th সেঞ্চুরি, আর কোনো কিছু নাই। তো নর্মালি এরকমই থাকে। এখানে বাই চান্স একটা নাম হতো এবং নাম্বার দিয়ে দিচ্ছে, বাট নর্মালি এগুলো দেওয়া থাকে না। পেসেজ 3 তে তো একদমই দেওয়া থাকে না, বাট পেসেজ 1-এ এগুলোর অভাব হয় না। মুভিং অন, আমরা অ্যাটলিস্ট লেডেন এবং 17th সেঞ্চুরি এত দূর আমরা পাইনি, রাইট? আমরা সবগুলো প্যারাগ্রাফ একটা একটা করে পড়ে আসছি, কোনো জায়গায় এগুলো ছিল না। তার মানে এফ প্যারাগ্রাফেই এটা থাকবে, এই যে লেডেন আমরা পাইছি, আর 17th সেঞ্চুরি, যার মানে হচ্ছে 39 নম্বর কোয়েশন এইখানে, 40 নম্বর কোয়েশন এর পরে, আর 38 এবং 37 হচ্ছে এর উপরে। সো তোমাদেরকে অবশ্যই আমি, ইউসি, আমি কি করবো এখন, এই যে 39-40 কোন জায়গায় আমি এক্স্যাক্টলি জানি, কারেক্ট? কারণ এই অংশটাতে আছে দুইটা কোয়েশন। সো এই বাকি দুইটা কোয়েশন কোন জায়গায় আছে এটা এই উপরে খোঁজার চেয়ে
আমি হচ্ছে প্রথমে যে দুইটা আমি শিওর যে কোন জায়গায় আছে এই দুইটা মিলাইতে চাইবো। তোমরা তোমাদের চয়েস মতো করতে পারো, তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে এই প্যারাগ্রাফটাতে আছে দুইটা কোয়েশ্চেন আর উপরের দিকে থাকবে বাকি দুইটা কোয়েশ্চেন, কোন জায়গায় আছে এটা খুঁজে বের করতে হবে। অলরাইট, তো তুমি যদি চাও তুমি উপরের দিকে গিয়ে প্রথমে হচ্ছে এই বাকি দুইটা কোয়েশ্চেন খুঁজে সিরিয়ালি সলভ করে আসতে পারবা, নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু আমি যেহেতু এই দুইটার কিওয়ার্ড কিওয়ার্ড তো একটার পাইছি এবং অন্যটা যে এর পরে থাকবে এটা হচ্ছে কমন সেন্স, ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে। সো যেহেতু আমি জায়গা পেয়ে গেছি যে কোন জায়গায় আছে, সো এজন্য আমি এই দুইটা আগে সলভ করব, এরপর যে বাকিটা সলভ করব। ওকে, কারণ ইট ডাজ নট রিয়েলি ম্যাটার যে তুমি প্রথমে কোন কোয়েশনটা সলভ করতেছো, যেভাবেই তুমি কমফোর্টেবল ফিল করো। কোয়েশনটা প্রথমে আমরা পড়ি। দ্য বাউন্ডারিজ অফ লেইডেন, বাউন্ডারি মানে বুঝতে পারতেছো যে এরিয়াটা অথবা যদি ওয়াল দেওয়া থাকে ওয়ালটা, হ্যাভ চেঞ্জড লিটল। লিটল হচ্ছে একটা নেগেটিভ শব্দ, মানে খুবই অল্প চেঞ্জ হয়েছে অথবা চেঞ্জ হয় নাই সিন্স দ্য 17th সেঞ্চুরি। সিন্স অর্থ হচ্ছে থেকে, অর্থাৎ 17th সেঞ্চুরি থেকে এখন পর্যন্ত এই বাউন্ডারিটা খুবই আহ, কম চেঞ্জ হয়েছে, লিটল চেঞ্জ হয়েছে। ওকে, খুবই সিম্পল। আমরা লেডেন পাইছি, 70 সেঞ্চুরি পাইছি, আমরা দেখবো যে বাউন্ডারিটা চেঞ্জ হয়েছে কি হয় নাই অথবা কতটুকু হয়েছে। এখানে স্ট্রেস ওয়ার্ডটা হবে লিটল, যে অল্প চেঞ্জ হয়েছে কিনা। মুভিং অন, আমরা লেডেন পাইছি এবং 17 সেঞ্চুরি পাইছি। ইন এ টাউন লাইক লেডেন ইন হল্যান্ড which in the 17th century was occupied by approximately the same number of inhabitants as today. আহ, মানুষের সংখ্যা পাইছি, পপুলেশনের সংখ্যা পাইছি যেটা সেম রয়েছে। অলরাইট, অ্যাপ্রক্সিমেটলি দ্য সেম নাম্বার, বাট কোয়েশনটা পপুলেশন ছিল না, কোয়েশনটা ছিল বাউন্ডারি। পিপল লিভড উইদিন দ্য ওয়ার্ল্ড টাউন। ওয়ার্ল্ড মানে এটা ওয়াল হচ্ছে যে দেয়াল, এবং এটা বার্ব হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে যে, সরি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে যে ওয়াল করা হয়েছে এমন জায়গা, এমন একটা শহর, মানে বাউন্ডারি দেওয়া হয়েছে এমন একটা শহর। পিপল লিভড উইদিন দ্য ওয়ার্ল্ড টাউন অ্যান এরিয়া মোর দেন 5 times স্মলার দেন মডার্ন লিডেন। বোঝার চেষ্টা করো, আগে কতটুকু জায়গাতে ছিল? মোর দেন 5 times, 5 গুণ কম জায়গাতে ছিল। তার মানে হচ্ছে এখন হচ্ছে বেশি জায়গা হয়ে গেছে। সো কতটুকু? 5 times স্মলার, 5 গুণ ছোট। আর এখানে বলছে কি লিটল চেঞ্জ হয়েছে। তো 5 গুণ কি লিটল নাকি অনেক বেশি? অনেক বেশি, ক্লিয়ারলি রাইট, যার কারণে এটা কন্ট্রাডিক্টরি, আনসার হবে ফলস। ওকে, পরবর্তী কোয়েশ্চেন। মিউজিয়ামস ক্যান গিভ এ স্মল ইমপ্রেশন, সরি নট স্মল, যেটা আমার মাথায় রয়ে গেছে স্মলার। ওকে, মিউজিয়ামস ক্যান গিভ এ ফলস ইমপ্রেশন, মানে ভুল একটা ইমপ্রেশন দিতে পারে, চিত্র দিতে পারে, অফ হাউ লাইফ ইউজড টু বি। ইউজ টু বি মানে হচ্ছে অতীতে ছিল, অর্থাৎ অতীতের লাইফ কেমন ছিল সেই সম্পর্কে মিউজিয়াম একটা ফলস ইমপ্রেশন দেয়, ভুল বার্তা দেয়। তো আমাদের কিওয়ার্ড হচ্ছে মিউজিয়াম আর হচ্ছে লাইফ, অফকোর্স অতীতের হইতে হবে, বাট এখানে স্ট্রেস ওয়ার্ড মানে কোন শব্দটা চেঞ্জ হইতে পারে এটা হচ্ছে ফলস ইমপ্রেশন। যেটা কি ফলস ইমপ্রেশন দেয় নাকি সঠিক ইমপ্রেশন দেয়, কারেক্ট ইমপ্রেশন দেয়। অলরাইট, আমাদেরকে মিউজিয়াম তো অবশ্যই অবাক হবে না এই যে মিউজিয়াম আছে, বাট এখানে লাইফ সম্পর্কে লাইফস্টাইল আছে। ওকে, নাইস, আমরা এটা পড়ি। Yet in museums, আমরা বলতেছি কি যে false impression দেয়, yet in museums fine period rooms give only an image of the lifestyle of the upper class of that era. শুধুমাত্র আপার ক্লাস সম্পর্কে একটা ইমেজ দেয়, ছবি দেয়। অলরাইট, আপার ক্লাস বলতে বড়লোক বুঝাইতে পারে বা প্রভাবশালী মানুষ। নো ওয়ান্ডার দ্যাট পিপল হু স্ট্রল অ্যারাউন্ড এক্সিবিশনস, মানে এই যে প্রদর্শনীতে যারা ঘুরে বেড়ায়, আর ফিল্ড উইথ নস্টালজিয়া। নস্টালজিয়া মানে হচ্ছে অতীতের সময়টা মনে করা, স্মৃতিচারণ। দ্য এভিডেন্স ইন মিউজিয়ামস ইন্ডিকেটস দ্যাট লাইফ ওয়াজ সো মাচ বেটার ইন দ্য পাস্ট। ওকে, কারণ কি তারা হচ্ছে শুধুমাত্র আপার ক্লাসটারে হচ্ছে দেখায়। অলরাইট, দিস নোশন ইজ ইনডিউসড বাই দ্য বায়াস ইন ইস রিপ্রেজেন্টেশন ইন মিউজিয়ামস অ্যান্ড হেরিটেজ সেন্টার্স। এই নোশনটাই, আইডিয়াটা হচ্ছে এই যে বায়াসের মধ্যে পড়ে, অর্থাৎ তারা এই যে রিপ্রেজেন্টেশনে বায়াসড হয়, অর্থাৎ ফলস ইমপ্রেশন দেয়। কেন? কারণ হচ্ছে এখানে শুধু আপার ক্লাসটাই দেখানো হয় এবং ইন্ডিকেট করে যে লাইফ অনেক ভালো ছিল অতীতে, হুইচ মিনস মিউজিয়ামস ক্যান গিভ ফলস ইমপ্রেশন অফ হাউ লাইফ ইউজ টু বি। লাইফ কেমন ছিল এটা ফলস ইমপ্রেশন দেয়। কারণ কি? কারণ হচ্ছে শুধুমাত্র ইন্ডিকেট করে যে লাইফ অনেক ভালো ছিল, এবং দিস নোশন ইজ ইনডিউসড বাই দ্য বায়াস ইন
ইটস রিপ্রেজেন্টেশন। ইনডিউসড মানে হচ্ছে ওই যে কনভিন্স করা, রাইট? এটাই বায়াসের মাধ্যমে এই আইডিয়াটা, অর্থাৎ এই যে লাইফ বেটার ছিল, ওই প্রেজেন্টেশনের মধ্যে যে বায়াস আছে, অর্থাৎ পক্ষপাত আছে, এইটার দ্বারা হচ্ছে কনভিন্সড হয়। যার মানে হচ্ছে যে সেম জিনিসে ফলস ইমপ্রেশন দিতে পারে যে আগের লাইফ অনেক ভালো ছিল, বাট লাইফ ওয়াজ নেভার গুড, যতটা দেখানো হয়। তো এটা মিলে গেছে হুবহু, এইটা হবে ট্রু। বাকি রয়েছে দুইটা, নাম্বার 38 অ্যান্ড 37। সো 39-এর উপরে 38 থাকবে, আমরা যেহেতু নিচের থেকে উপরের দিকে যাচ্ছি, কারণ প্রথমে 38টা হচ্ছে সলভ করার চেষ্টা করব। মোর পিপল ভিজিট মিউজিয়ামস দেন থিম পার্কস। খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশন। নর্মালি প্যাসেজ 3-তে এইরকম কোয়েশন পাওয়া মুশকিল, যে বেশি মানুষ কি ভিজিট করে, মিউজিয়াম নাকি হচ্ছে থিম পার্ক, রাইট? এখানে বলতেছে মিউজিয়াম বেশি মানুষ ভিজিট করে। তো অবশ্যই মিউজিয়াম এবং থিম পার্ক আমাদেরকে এক জায়গায় খুঁজে বের করতে এবং দেখতে হবে যে বেশি মানুষ কোন জায়গাটা ভিজিট করে, অর্থাৎ মোর শব্দটা হচ্ছে এখানে স্ট্রেস ওয়ার্ড, এবং আমি বলছিলাম যে স্ট্রেস ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এবং এর বাইরে হতে পারে মোর, মোস্ট, অনলি, অ্যালোন, ব্লা ব্লা ব্লা, যে শব্দগুলো দিয়ে স্ট্রেস প্রদান করা হয়, জোর প্রদান করা হয়। এনিওয়ে, তো এখানে তো এগুলো নাই। আর আমি যতটুকু মনে পড়ে এখানে কি বলে, প্যারাগ্রাফ তে মিউজিয়াম এবং থিম পার্ক সম্পর্কে খুব একটা বলা নাই। যেটা আছে প্যারাগ্রাফ তে, এই যে প্রথমে থিম পার্ক আছে, তারপর হচ্ছে এই যে মিউজিয়ামের বিষয়টাও আছে। তো এখানে আমরা দেখতে পাই যে বেশি ভিজিটর কোনটা ভিজিট করে। তো থিম পার্ক আছে, বাট এখানে ভিজিটর কত ভিজিট করে এটা বলা নাই। মিউজিয়ামে আছে অ্যাট্রাক্ট দ্য ভিজিটর অফ কোর্স, বাট বেশি বেশি ভিজিটর কোন জায়গায়, ওকে এখানেও নাই। অলরাইট, আমরা উপরের দিকে যেতে পারি, যেখানে হচ্ছে থিম পার্ক আর মিউজিয়াম এবং হেরিটেজ নিয়ে একসাথে বলা হয়েছে। এইখানেও অ্যাকচুয়ালি আমার যতটুকু মনে পড়ে ভিজিটর সম্পর্কে বলা নাই। সো ইটস দ্যার ইজ এ ভেরি হাই চান্স যে এই কোয়েশনটা, অর্থাৎ 38 নম্বর কোয়েশনটা হচ্ছে নট গিভেন। অলরাইট, কারণ বেশি উপরে যাবে না। এখন কি প্যারাগ্রাফ তে আমরা খুঁজবো? প্যারাগ্রাফ তে কি আছে? হেরিটেজ সম্পর্কে বলা আছে, মিউজিয়াম অথবা থিম পার্ক নাই। অলরাইট, আর এতে তো নাই। সো আমরা হচ্ছে প্যারাগ্রাফ এ পাইনি, তে পাইনি, সিতেও পাইনি। তো এর উপর আমাদের যাওয়ার দরকার নেই। আমরা দেখি পরবর্তী কোয়েশনটা কোন জায়গায় আছে। এটা যদি তুমি নট গিভেন দিতে না চাও, অ্যাটলিস্ট হাতে রাখতে পারো, কারণ পরেরটা যদি পেয়ে যাও তখন বুঝতে পারবা যে 38 নাম্বারটা কোন জায়গায় এক্স্যাক্টলি আছে। পরের কোয়েশন হচ্ছে কনজিউমার প্রিফার থিম পার্কস হুইচ অ্যাভয়েড সিরিয়াস ইস্যুস। সিরিয়াস শব্দটা আমি পড়ছিলাম এক জায়গায়, আমার মনে আছে, এবং সেটা থিম পার্কের সাথে সম্পৃক্ত। এটা প্যারাগ্রাফ তে না, প্যারাগ্রাফ তে। হ্যাঁ, এই যে সিরিয়াস সোশ্যাল ইস্যু, ইউসি। তো সিরিয়াস ইস্যু আছে, আর থিম পার্কসও আছে, আর কনজিউমার বলতে কাস্টমার বুঝাইছে, অথবা ভিজিটরও হইতে পারে। তো তারা কি বলছে, কনজিউমার্স প্রিফার থিম পার্কস হুইচ অ্যাভয়েড সিরিয়াস ইস্যু। যেগুলো সিরিয়াস ইস্যু অ্যাভয়েড করে সেই থিম পার্কগুলা কনজিউমাররা প্রিফার করে, অথবা পছন্দ করে। থিম পার্কস আর আন্ডারগোয়িং আদার চেঞ্জেস টু। অন্য চেঞ্জগুলাও হচ্ছে কি চেঞ্জ? অ্যাজ দে ট্রাই টু প্রেজেন্ট মোর সিরিয়াস সোশ্যাল অ্যান্ড কালচারাল ইস্যু। তারা এখন বরং আরও বেশি সিরিয়াস ইস্যুগুলো প্রেজেন্ট করতে যাচ্ছে, অ্যান্ড মুভ ওয়ে ফ্রম ফ্যান্টাসি, ফ্যান্টাসি থেকে সরে আসতেছে থিম পার্কগুলা। দিস ডেভেলপমেন্ট ইজ এ রেসপন্স টু মার্কেট ফোর্স, and although museums and heritage sites have a special, rather distinct role to fulfill, they are also operating whatever. But এই ডেভেলপমেন্টটা কেন হচ্ছে, এই চেঞ্জটা কেন হচ্ছে? ইটস এ রেসপন্স টু মার্কেট ফোর্স, মানে হচ্ছে ওই যে কনজিউমার বলতে পারো, অথবা কমার্শিয়াল বিষয়টা বলতে পারো। মানে যে কমার্শিয়াল বিষয়ের কারণেই ওরা হচ্ছে সিরিয়াস ইস্যুগুলো বেশি দেখাচ্ছে, অর্থাৎ কনজিউমাররা সিরিয়াস ইস্যুগুলো বেশি দেখতে চাচ্ছে। অলরাইট, প্যাসেজ 3-তে ট্রু ফলস নট গিভেন গুলা স্ট্রেট ফরওয়ার্ড থাকবে না, বাট এইটা আর কত স্ট্রেট ফরওয়ার্ড লাগবে তোমাদের বলো? এখানে বলছে যে তারা প্রিফার করে থিম পার্ক যেগুলো সিরিয়াস ইস্যু অ্যাভয়েড করে, আর এখানে বলছে যে ওই থিম পার্কগুলো বরং সিরিয়াস ইস্যু এখন বেশি প্রেজেন্ট করতেছে। কেন? কারণ হচ্ছে মার্কেট ফোর্সের কারণে, অর্থাৎ মার্কেটে বেশি এইটা বিকতেছে, মার্কেট কনজিউমাররা বেশি এইটাই চাচ্ছে। অলরাইট, সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি না, যার কারণে আনসার হবে ফলস। অলরাইট, সো দ্যাট ওয়াজ ইট। ওকে, আমরা ট্রু ফলস নট গিভেন করে ফেলছি।
এমসিকিউ হয়ে গেছে, হেডিং ম্যাচিং তো অনেক আগেই হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ ইট গাইজ অ্যাবাউট ক্যামব্রিজ 9 টেস্ট 4 প্যাসেজ 3। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। অন্য কোনো দিন চলে আসবো পরবর্তী প্যাসেজটা নিয়ে।